পুণ্ডরীক বাবুর খাওয়া দেখলে, খাবারের দিকে তার জলজলে চাউনি দেখলে, দু হাত তুলে প্লেট চাটতে দেখলে এমন জঘন্য লাগে যে কি বলবো। কখনো কখনো দস্তুর মতো গা বমি বমি করে। ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি দারুণ মজার গল্প। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম পরের পয়সায়। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। একেবারে সময় মতো এসে পড়েন পুণ্ডরীক বাবু, যাকে বলে তাক বুঝে। আমার ছেলেবেলার বন্ধু সুধীর ঘোষের একটা বড় ছাপাখানা আছে। মাঝে মাঝে সন্ধ্যের পর আমি সেখানে গল্প টল্প করতে যাই। সুধীরের প্রেসের উল্টো দিকে এ তল্লাটের একটা নাম করা রেস্তোরাঁ রয়েছে। আমি গেলে সুধীর প্রায় না খাইয়ে ছাড়ে না। কখনো গরম কাটলেট আনায়, কখনো পুডিং, অমলেট। সুধীর নিজে খেতে ভালোবাসে, খাওয়াতেও। দোতলায় ওর অফিস ঘরের নিরালায় আমাদের খাওয়া চলে, আড্ডাও হয়। আর কি আশ্চর্য, যেই বেয়ারা খাবারের ট্রেটা নিয়ে ঘরে এলো অমনি তার পেছনে ঢোকেন পুণ্ডরীক বাবু। পুণ্ডরীক ভট্টাচার্য এ পাড়ায় থাকেন না, থাকেন বাদুর বাগানে। ছাপাখানার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মার্চেন্ট অফিসে চাকরি করেন, অন্য সময় ইন্স্যুরেন্সের দালালি করেন। কি সূত্রে কবে যে সুধীরের সঙ্গে তার আলাপ হয়েছিল সুধীরও মনে করতে পারে না সে কথা। কিন্তু পুণ্ডরীক বাবু ঠিক জেনে ফেলেছেন আমি এলেই খাবার আসবে, এবং খাবার এসে পৌঁছনো মাত্র, এই যে সুধীর বাবু, ভালো তো? মুখের কাঁচা পাকা দাড়ির ভেতর দিয়ে দাঁতের ছটা বেরিয়ে আসে তাঁর। সুকুমার বাবুর খবর সব ভালো? বলেই চেয়ার টেনে বসে পড়েন। তারপর নাক কুঁচকে বাতাস শুকতে শুকতে বলেন, বাহ, কি এলো! পুডিং নাকি? বেড়ে গন্ধটি বেরিয়েছে তো। পুডিং খেতে আমি ভীষণ ভালোবাসি মশাই। পরের অবস্থা বুঝতেই পারো। তখন আর তাকে বাদ দিয়ে খাওয়া যায় কিছু? হয় আর এক প্লেট আনাতে হয় তার জন্যে, নইলে আমাদের থেকেই ভাগ দিতে হয়। আর কি মন দিয়ে যে খান! পুডিংয়ের প্লেট দু হাতে মুখের কাছে ধরে চাটতে থাকেন। কাটলেটের হাড়ফাড় চিবিয়ে একেবারে পাউডার। দাড়িতে দইবাত একটা পেঁয়াজ কুচো লেগে থাকলে সেটাকে খুঁজে বের করে মুখে পুরে তবে নিশ্চিন্তি। আমরা বলি, পুণ্ডরীক বাবু, আপনি ভট্টাচার্য বামুন, খুব নিষ্ঠাবান, দুবেলা গঙ্গা স্নান করেন, জামার তলায় রুদ্রাক্ষের মালাও রয়েছে। মুরগির ডিম দেওয়া পুডিং খান কেন? মুরগির হাড়ই বা জীবন কি বলে? পুণ্ডরীক বাবু খুশি মনে দাড়ি মুছতে মুছতে বলেন, আপনিও তো বামুনের ছেলে, আপনি খান কেন? আমি সন্ধ্যান্নি করি না, গঙ্গা স্নানেও যাই না, কিন্তু আপনি এমন সাত্ত্বিক হয়েও। আরে, অগস্ত্যের বংশধর না? হা হা করে হাসেন পুণ্ডরীক বাবু। অগস্ত্য মুনি কি করেছিলেন মশাই? পুরাণের কথা মনে নেই? একটা গোটা অসুরকেই হজম করে ফেলেন। মুরগি তো তার কাছে তুচ্ছ জিনিস মশাই। মোক্ষম যুক্তি যাকে বলে। পুণ্ডরীক বাবুকে খাওয়াতে সুধীরের আপত্তি নেই, তার মনও ছোট নয়। কেউ যদি খেতে ভালোবাসে তাকে খাইয়ে ভালোও লাগে। কিন্তু খাওয়ার লোভ জিনিসটাই বিশ্রী। পুণ্ডরীক বাবুর খাওয়া দেখলে, খাবারের দিকে তার জলজলে চাউনি দেখলে, দু হাতে তুলে প্লেট চাটতে দেখলে এমন জঘন্য লাগে যে কি বলবো। কখনো কখনো দস্তুর মতো গা বমি বমি করে। লোকটা যে গরিব, খেতে পান না তা তো নয়, তাহলে মায়া হতো। চাকরিটা ভালো করেন, ইন্স্যুরেন্সের কাজ করে বেশ দু পয়সা পান। বাদুর বাগানে পৈতৃক বাড়ি, তার একতলা দোতলা থেকে 100-3 টাকা অন্তত ভাড়া পান।
দমদমে একটা বড় বাগানও আছে। যে কোনো সাধারণ গেরস্তের চাইতে ঢের বেশি বড় লোক তিনি। অথচ ওই স্বভাব, পরের পয়সায় খেয়ে বেড়াবেন। আবার ভণ্ডামিও আছে, প্রায় বলেন, একদিন সুধীর বাবু আর সুকুমার বাবুকে আমার বাড়িতে নিয়ে গিয়ে গিন্নির হাতের পোলাও, তোপসে মাছের ফ্রাই, দই ইলিশ আর মাংসের কোরমা খাওয়াবো। আমার গিন্নি এসব যা রাঁধেন বুঝলেন বাবা। বলতে বলতে সুরুত করে জিভের জল টেনে নেন। একবার খেলে জীবনে আর কোনোদিনও ভুলতে পারবেন না। ও, ভুলতে আমরা চাই না, কিন্তু খাওয়ার চান্স আর পাচ্ছি কোথায়? 3 বছর ধরে পোলাও ফ্রাই কোরমার গল্পই শোনাচ্ছেন কেবল, কিন্তু এক পেয়ালা চা পর্যন্ত কখনো খাওয়ালেন না। আশ্চর্য এই যে, যেদিন খাবার নেই সেদিন পুণ্ডরীক বাবুও নেই। শুধু চা এলে পুণ্ডরীক বাবু আসেন না, চা তিনি খান না, বলেন ওসব বিদেশি পানীয়, ব্রাহ্মণের খেতে নেই। তাছাড়া চা খেলে খিদে নষ্ট হয়, জুত করে খাওয়া যায় না। এইটাই আসল কথা। মুরগি খেলে ব্রাহ্মণের কিছু হয় না, আর কটা শুকনো পাতা একটু দুধ আর চিনি মিশিয়ে খেলেই ধর্মকর্ম গেল। কি লোক দেখেছো? আমাদের গোড়ার দিকে সন্দেহ ছিল, কি করে টের পান পুণ্ডরীক বাবু? কোনো যোগবলটল আছে নাকি ভদ্রলোকের? আমাদের জন্যে চপ কাটলেট, কারি ফ্রাই, পুডিং এর অর্ডার গেলেই মন্ত্রের জোরে টের পেয়ে যান, আর তৎক্ষণাৎ মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি আর জলজলে চোখ নিয়ে হাওয়ায় উড়ে পৌঁছে যান দোতলার ঘরে। বাহ, কি এলো আজ, কবিরাজি কাটলেট! গন্ধেই মাহাত হয়ে গেছে মশাই। বেড়ে তৈরি করে কিন্তু আপনাদের রসনা রঞ্জন রেস্তোরাঁ। অতএব ভাগ দিতে হয়। চোখ বুজে মনের সুখে মুরগির হাড় চিবুতে থাকেন পুণ্ডরীক, আর সুধীর আর আমি মনে মনে যা বলতে থাকি সে আর তোমাদের শুনে কাজ নেই। মোটের উপর সেটা পুণ্ডরীকের দীর্ঘ জীবন কামনা নয়, বলাই বাহুল্য। অবশ্য টের পান কি করে, একটু গোয়েন্দাগিরির সাহায্যে সেটা আবিষ্কার করেছি আমরা। রেস্তোরাঁর বাঁ দিকে রেডিও সারাইয়ের ছোট দোকান আছে একটা। রোজ বিকেলে সেখানে ঘাপটি মেরে বসে থাকেন পুণ্ডরীক বাবু। দোকানদারের সঙ্গে অকারণ খোশ গল্প করেন আর কড়া নজর রাখেন রেস্তোরাঁর দিকে। যেই খাবারের ট্রে তোয়ালে ঢাকা দিয়ে সুধীরের প্রেসের দিকে রওনা হলো, তৎক্ষণাৎ সুধীর বলে, লোকটা ছিনে জোঁক রে। আমি বলি, কি আর করবি, ওর জন্য একটা বাড়তি প্লেটের অর্ডার দিয়ে রাখিস, তাহলেই আর ঝামেলা থাকে না। সুধীর দীর্ঘশ্বাস ফেলে। আমার মনে হয় কি জানিস, মরবার পরেও আমার সঙ্গ ছাড়বে না। আমি বলি, বোধহয় না, স্বর্গে গিয়ে তুই থালা নিয়ে বসেছিস, সঙ্গে সঙ্গে এসে বলবে, কি খাচ্ছ হে, বেড়ে জিনিস তো। তুই কি মনে করিস অমন লোভী লোক কখনো স্বর্গে যাবে? না গেল নরক থেকেও দৌড়ে আসবে, স্বর্গের কোনো দারোয়ান ওকে ঠেকাতে পারবে না। স্বর্গে ধাওয়া করুন আর নাই করুন, মরতে যে তার হাত থেকে কোথাও নিস্তার নেই, তার প্রমাণ পেতেও দেরি হলো না। গরমের সময় দিন 15 জন্যে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল সুধীর। ফিরে এসেই পরের দিন সকালে সোজা আমার বাড়িতে। কিরে, কেমন বেড়ালি? এই 15 দিনে ওজন টোজন কিছু বাড়লো? ধুত তোর ওজন! সুধীর একেবারে খ্যাঁচ ম্যাচ করে উঠল। এমন জানলে কে পয়সা নষ্ট করে যেত রে দার্জিলিংয়ে? সেই তুই যে বলেছিলি না, মরলেও আমার নিস্তার নেই, নরক থেকে তেড়ে আসবে, ঠিক তাই। তার মানে? মানে বুঝিসনি? সেখানেও পুণ্ডরীক ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ, আধি আর অকৃত্রিম, সেই দাড়ি, সেই দাঁত, বাড়তির মধ্যে গলায় একটা হলদে মাফলার, ভালুকের মতো একটা কোট আর একটা ধূসর চাদর। বলিস কি? পুণ্ডরীক বাবু বেড়াতে গিয়েছিলেন নাকি ওখানে? খেপেছিস? নিম পাতা খাওয়ার মতো মুখ করল সুধীর। পয়সা খরচ করে বেড়াতে যাবে, সেই পাত্তর কিনা পুণ্ডরীক ভট্টাচার্য। দার্জিলিংয়ে ওর এক মেয়ে জামাই থাকে, তাদের ছেলের অন্নপ্রাশন, সেই জন্যে
তারাই খরচ পাঠিয়ে নিয়ে গিয়েছিল ওকে। বেশ পরশমদি বেড়ানো, খাওয়া দাওয়া। আর নাতিকে বুড়ো অন্নপ্রাশনে কি দিয়েছে জানিস? স্রেফ একখানা বর্ণ পরিচয় 6 আনা দামের। তোকে কে বললো এসব? নিজেই বললে অন্নপ্রাশনে সোনা টোনা দেওয়ার কোনো মানেই হয় না, বিদ্যের মতো অমূল্য রত্ন আর কিছু নেই, তার উপরে আবার বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, এর চাইতে ভালো কি আর হতে পারে? ডেঞ্জারাস? ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস? মরুক গে, বুড়ো তার নাতিকে যা খুশি দিক, আমার কিছু আসে যায় না তাতে। বুঝলি, রোজ সকালে হোটেলে আমার ঘরে যেই ব্রেকফাস্ট দিয়ে গেছে, অমনি দাড়ি আর দাঁত নিয়ে এসে হাজির, আর ধপ করে চেয়ারে বসে পড়ে বলে, রুটি মাখন, ডবল ডিমের অমলেট, কলা, আবার মিষ্টিও দেয়। বাহ বাহ, আমার মেয়ের বাড়িতে সকালে রুটি মাখন ছাড়া আর কিছুই হয় টয় না। রুটিগুলো তো খুব ভালো দেখছি, আর কি গন্ধই বেরিয়েছে, অমলেটটার বেড়ে গন্ধ বেরোচ্ছে। সুধীর দাঁত কিরমির করতে লাগলো। তারপর তো বুঝতেই পারছিস। হ্যাঁ, বিলক্ষণ। বিকেলে জল খাবার খেতে দেবে, তখনও এসে হাজির। ওটা কি খাচ্ছ হে? কাটলেট? আমার মেয়ের ওখানে এসব দেয় টায় না। তা কাটলেটটা খেতে খুব ভালো, তাই না? এখানকার মুরগিগুলো যা পুরুষ্ট। সুধীর আবার দাঁত কিরমির করলো। ও মধ্যে মধ্যে ইচ্ছে করতো পুণ্ডরীককে দিই একদিন পাহাড় থেকে ঠেলে নিচের ঝর্ণাটার ভেতরে। সে তো আর পারা যায় না, তাই কলকাতায় চলে এসেছি। নইলে আরো কিছুদিন থাকতুম রে। ভারী চমৎকার সিজন এখন, ওখানে বৃষ্টি নেই, রোজ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাহলে পুণ্ডরীকবাবু রয়ে গেলেন দার্জিলিংয়ে? সেই বন্ধ। সুধীর বাঘাটে গলায় বললে, যেই শুনলো আমি আসছি, সঙ্গে সঙ্গে বাক্স নিয়ে দার্জিলিং মেলে এসে উঠল। বললে, একসঙ্গে যাওয়া যাক, আর শিলিগুড়ি স্টেশনে বেশ করে আমার পয়সায়, আর কি বলবো তোকে। হুম? সুধীর একটু চুপ করে থেকে বলল, শোন, এবারে নির্মম প্রতিশোধ নেব একটা। কিরকম? আমি বেশ উৎসাহ বোধ করলুম। তোকে এখন সবটা বলবো না। সুধীরের চোখ জ্বলতে লাগলো। কাল সন্ধে আসতে বলেছি পুণ্ডরীককে, লেটুস আর টমাটো দিয়ে তৈরি ইতালিয়ান ওমলেট খাওয়াবো বলে। তুইও অবশ্য আসবি। লেটুস আর টমেটোর ইতালিয়ান অমলেট? আমি খাবি খেলুম, শুনিনি তো কখনো। এবারে শুনবি। সুধীর উঠে দাঁড়ালো। তাহলে কাল চলে আসিস আমার অফিসে ঠিক 6টায়। গিয়ে দেখি আমার আগেই আজ এসে গেছেন পুণ্ডরীকবাবু। আজকে আর তার রেডিওর দোকানে ওত পেতে বসে থাকতে হয়নি। সুধীরই তাকে খেতে ডেকেছে। আনন্দে দাড়ি শুদ্ধ চকচক করছে পুণ্ডরীকবাবুর। আমাকে দেখেই একগাল মানে এক দাড়ি হেসে বললেন, এই যে সুকুমার বাবু, ভালো আছেন? বেশ আনন্দে কটা দিন কাটানো গেল দার্জিলিংয়ে সুধীর বাবুর সঙ্গে। সুধীর ঘোঁত করে একটা আওয়াজ করলো কেবল। পুণ্ডরীক আরও কি বলতে যাচ্ছিলেন, এমন সময় দরজা ঠেলে ঢুকলো রসনারঞ্জন রেস্তোরাঁর বেয়ারা। ব্যাস, কথা বন্ধ। পুণ্ডরীক জুলজুল করে চেয়ে রইলেন ট্রের দিকে। 3টে প্লেটে 3টে কোলবালিশের মতো মোটা মোটা ওমলেট, কিন্তু তাদের রং ঘন সবুজ, তাতে লালের ছিটে। অমন ওমলেট আমি কখনো দেখিনি। একটা নকশা কাটা বাহারি প্লেট তুলে নিয়ে সুধীরই এগিয়ে দিলে পুণ্ডরীকের সামনে। কেমন সবুজ রং! মুগ্ধ হয়ে বললেন পুণ্ডরীক। সেদ্ধ লেটুসের পাতা বেটে দিয়েছে কিনা তাই, আবার লাল লাল টমেটোর কুচি। তাহলে লেগে পড়া যাক। বলেই চামচ দিয়ে খানিক কেটে মুখে পুরলেন পুণ্ডরীক। আমিও একটু খেলুম। লেটুস পাতা আর টমেটো মেশানো আছে বটে, খেতে অদ্ভুত, কিন্তু খুব ভালো লাগলো না। পুণ্ডরীক একটু খেয়ে বললেন, ঝালটা যেন একটু। আমি বলতে যাচ্ছিলাম, ঝাল আর কোথায়, কিন্তু সুধীরের চোখের ইশারায় থেমে গেলুম। এদিকে পুণ্ডরীক বিদ্যুৎ বেগে ওমলেটটা শেষ করলেন, আর করেই তার চেয়ে দ্রুত বেগে উঠে দাঁড়ালেন। কি বলে, ইতালিয়ান? ইয়ে, হ্যাঁ ভালো, তবে ঝালটা একটু। বলতে বলতে যেন বাঘে তাড়া করেছে এইভাবে ছুটে পালিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে বললুম, ব্যাপার কি রে? সুধীর মুচকি এসে বললে, বিশেষ কিছু না, ওই ফুলকাটা প্লেটের ওমলেট যা ছিল
তা স্রেফ 50 গ্রাম ধানি লঙ্কা বাটা। হ্যাঁ? হ্যাঁ, ওর জন্যে স্পেশাল ব্যবস্থা করিয়েছিলুম। আরে তুই হাত গোটাচ্ছিস কেন? আমাদের এ দুটোয় লেটুস আর টমেটো ছাড়া আর কিচ্ছু নেই। ওর ধানি লঙ্কার ওমলেটের সঙ্গে চেহারা মেলাবার জন্যেই তো এই প্রিপারেশন করাতে হলো। খেয়ে দেখ না। আমি শিউরে উঠে বললুম, কিন্তু 50 গ্রাম ধানি লঙ্কা ধাক্কা সামলাতে পারবেন? সুধীর বললে, সব পারবেন, অগস্ত্যের বংশধর না? দেখলি না, যা ঠোঁটে ছোঁয়ালে জিভ পর্যন্ত জ্বলে যায়, তার সবটা খেয়ে তবে বেরুলেন। তাহলে খাইয়ে কি লাভ হলো? দিন কতক তফাৎ থাকবেন, একটু জোলাপো মেশানো আছে কিনা। মোক্ষম দাওয়াই। দিন চারেক আর পাত্তাই নেই পুণ্ডরীক বাবু। সেদিন গিয়ে দেখি সুধীর বিষণ্ণ মুখে বসে। কি হলো রে? ভারী অন্যায় হয়ে গেছে ভাই। লোকটা লোভী, তাই বলে অতটা করা ঠিক হয়নি রাগের মাথায়। ওর ছেলের মুখে আজ রাস্তায় খবর পেলুম 5 দিন ধরে পেটের যন্ত্রণায় দাপাচ্ছে লোকটা, কিন্তু ডাক্তার ডাকেনি, পাছে পয়সা খরচ হয়। সে কি? সুধীর বললে, কি আর করা ভাই, আমি ডাক্তার নিয়ে গিয়ে দেখিয়ে এনেছি, ওষুধও কিনে দিলুম। এবারে ও পুণ্ডরীকের জিত, ওষুধ খাচ্ছেন, তাও পরের পয়সায়।